আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি তৃতীয় সপ্তাহের দ্বিতীয় পত্র। তো ফার্স্ট এখানে ক নাম্বার কোশ্চেন জনসংখ্যা জনমিতিক উপাদান সম্পর্কে। তো জনমিতি উপাদান সম্পর্কে বলা হয়েছে যে জনমিতি হলো জনসংখ্যার একটি বৈশিষ্ট্যগত জ্ঞান। জনসংখ্যা একটি পরিবর্তনশীল উপাদান। জনসংখ্যার এই পরিবর্তন ঘটে সাধারণত জন্মমৃত অভিগমনের মাধ্যমে। এই উপাদানগুলোকে জনমিতিক উপাদান বলা হয়। তারপর হচ্ছে যে জন্মহার, এখানে কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। এগুলো হচ্ছে জন্মহার, যে প্রতি 1000 বছরে যতগুলো জীবিত শিশু জন্ম হয় তাকে জন্মহার বলে। তো এটাকে বের করার নিয়ম হচ্ছে জন্মহার 1 বছরে জন্মগ্রহণকারী জীবন্ত শিশু ডিভাইডেড বাই দেশি মোট জনসংখ্যা, তার সাথে গুণ 1000। আচ্ছা, এই ছিল তারপর হচ্ছে যে আকার উপর ভিত্তি করে যে বিষয়টা হয় সেটা। আচ্ছা, তারপর 3 নম্বর হলো ঘনত্বের উপর ডিপেন্ড করে, যে কোনো দেশে মোট জনসংখ্যা সমগ্র ভূভাগের আয়তন দ্বারা ভাগ করলে যে দেশের গড় জনসংখ্যা পাওয়া যায়, অর্থাৎ জনসংখ্যা ঘনত্ব দেশের মোট জনসংখ্যা দেশের মোট আয়তন। আচ্ছা, আমি পড়ে যাই, ঠিক আছে? এখানে সব কিছু লিখতে হবে। তারপরে জনসংখ্যার বয়স কাঠামোটা, যে বয়স্ক গোষ্ঠীকে সাধারণত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে শিশু বা প্রাপ্তবয়স্ক, মানে বয়সের ভিত্তিতে। আরেকটা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক, আরেকটা হচ্ছে যে বৃদ্ধ বয়স্ক। ঠিক আছে, এগুলো সুন্দরভাবে লিখে দিতে হবে। আচ্ছা, তো আমরা পরের পৃষ্ঠা যাচ্ছি, যে নারী পুরুষ অনুপাত, যে জনসংখ্যা লিঙ্গভিত্তিক কাঠামো বলতে বিশেষভাবে একটি দেশে মোট জনসংখ্যার মধ্যে কতজন নারী কতজন পুরুষ আছে তার পরিসংখ্যান বোঝায়। অর্থাৎ নারী পুরুষ অনুপাত মোট মহিলার সংখ্যা ডিভাইডেড বাই মোট পুরুষের সংখ্যা, তার সাথে মাল্টিপল আকারে 100। ঠিক আছে, তারপর হচ্ছে মৃত্যুহার, প্রতি বছর মোট জনসংখ্যা কতজন মানুষ মৃত্যুবরণ করে তা নির্ণয় করে মৃত্যুর জনসংখ্যা মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু মৃত্যুর সংখ্যা পাওয়া যায়। তারপর উক্ত ভাগফলকে 100 দ্বারা গুণ করা হলে প্রতি 1000 মৃত্যুর হার পাওয়া যাবে। তারপর হচ্ছে যে অভিগমন হচ্ছে যে মানুষের কোনো স্থানে বহু স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমনকে বোঝায় অভিগমন। আচ্ছা, তারপর হচ্ছে যে মাথাপিছু আয়, মোট একটি দেশের জনপ্রতি বার্ষিক আয়কে মাথাপিছু আয় বলে। অর্থাৎ মাথাপিছু আয় মোট জাতীয় আয় মোট জনসংখ্যা। তারপর মাথাপিছু ভূমি, কোনো দেশের বা অঞ্চলে মোট জনভূমি পরিমাণকে ওই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু ভূমির পরিমাণ জানা যায়। মাথাপিছু ভূমি ইকুয়াল মোট জমির পরিমাণ মোট জনসংখ্যা। তারপর সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো জনসংখ্যা পরিবর্তন বড় ভূমিকা পালন করে। এই কাঠামোতে জনগণের পেশা, বৈবাহিক অবস্থা এবং ধর্ম, রীতিনীতি, আচার আচরণ, ভাষা, শিক্ষা, প্রভাবশালী উপাদান নিয়ে আলোচনা করা হয় সামাজিক সাংস্কৃতিক কাঠামোতে। আচ্ছা, খ নম্বর প্রশ্নে বর্তমান বাংলাদেশের জনমিতিক উপাদান সম্পর্কে জানতে চেয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। 2018 অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 16,08,00,000 জন। প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব 1090 জন। দেশের জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার 1.37% অব্যাহত থাকলে জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে যে জনহার সম্পর্কে, যে জনহার দেশের জনসংখ্যা হ্রাস, বৃদ্ধি তথা কাঠামো পরিবর্তন তৎপর্যন্ত প্রভাব ফেলে। বাংলাদেশের মোট উন্নয়নশীল দেশের জনহার অনেক বেশি হয়ে থাকে। বাংলাদেশের বর্তমান স্থূল জনহার প্রতি 100 জনে 187 জন। তারপর মৃত্যু সম্পর্কে বলা হয়েছে। তো দেশের জনসংখ্যা হ্রাস বৃদ্ধির এর প্রভাব অনস্বীকার্য। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষায় 2017 অনুযায়ী বাংলাদেশের স্থূল মৃত্যুর হার প্রতি 100 জনে 1.51 জন, যা উন্নত বিশ্বের তুলনায় অনেক বেশি। নারী পুরুষের অনুপাত, যে বাংলাদেশের নারী পুরুষের পরিমাণটা কত, যেমন 1:130। আচ্ছা, আমি তো স্কিপ করে পড়ে যাচ্ছি, লেখার সময় সম্পূর্ণটা লিখতে হবে। তারপর বৃদ্ধি হার, মানুষের জনসংখ্যা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে, যেটা হচ্ছে যে 2.17% হারে। এটা ছিল 2001 সালে 1.48, এখন 2018-তে 1.37% হারে। তারপর হচ্ছে অভিগমন, বাংলাদেশ থেকে প্রতি বছর কিছু না কিছু লোক নানা প্রয়োজনে বিদেশে যাচ্ছে, যার দেশ জনসংখ্যা জনমিতিক বৈশিষ্ট্য পরিবর্তন বহুমুখী প্রভাব ফেলে। এবং 2019 সালে হিসাব অনুযায়ী প্রবাসীর সংখ্যা প্রায় কত, 10,08,514 জন। আচ্ছা, তারপর হলো যে ঘ নম্বর প্রশ্ন জনসংখ্যা অভিগমনের কারণ ও প্রভাব। কারণগুলো কি, অভিগমনগুলো, যে মানুষ কেন দেশ ছেড়ে যাচ্ছে এর কারণ কি? একটা হচ্ছে যে অভ্যন্তরীণ অভিগমন, একটা আন্তর্জাতিক অভিগমন। অভ্যন্তরীণ অভিগমনের কারণে একটি দেশের সীমানার মধ্যে যে অভিগমন সংঘটিত তাকে অভ্যন্তরীণ অভিগমন বলা হয়। জনসংখ্যাজনিত কারণে অভিগমন হয়। অর্থনৈতিক কারণে অভিগমন হয়, যেমন অধিক মজুরি এবং বেতন লাভের সুযোগের জন্য। ব্যবসায়িক সুবিধার সুযোগ গ্রহণের জন্য এবং রাজনৈতিক কারণে অভিগমন হয়।
যেমন সরকারি পর্যায়ে বসতবাড়ি নির্মাণ এবং সরকারি বাসা প্রদানের ক্ষেত্রে অভিগমন প্রয়োজন হয়। আন্তর্জাতিক অভিগমনের কারণ, দুইটি কারণ আন্তর্জাতিক অভিগমন প্রভাবিত, একটা আকর্ষণজনিত কারণ এবং একটা বিকর্ষণজনিত কারণ। তার ভিতরে আকর্ষণজনিত কারণগুলো হচ্ছে যে বৃত্তি বা চাকরির সুযোগ, উচ্চতর শিক্ষালাভ বা গবেষণার সুযোগ, অধিক উপার্জনের সুযোগ, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশায়। আচ্ছা, তারপর বিকশিত জনিত কারণ, বৃদ্ধি বা চাকরির অভাব, বৃত্তি বা চাকরি, রাজনৈতিক অস্থিরতার জন্য, যুদ্ধবিগ্রহ এবং দেশাভিমান, স্বদেশী উচ্চতায় শিক্ষা গবেষণা প্রভাব। তারপর অভিগমনের প্রভাবের ফলে কী কী হচ্ছে, সেগুলো একটা হচ্ছে যে অর্থনৈতিক প্রভাব। অভিগমনের ফলে অর্থনৈতিক প্রভাব মারাত্মক প্রভাব পড়ে এবং আন্তর্জাতিক অভিগমনকারী নিজ নিজ দেশে অর্থনৈতিক বিশেষ ভূমিকা পালন করে। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে যে জনসংখ্যার উপর প্রভাব। একটি দেশের জনসংখ্যার জন্য অভিগমনের ভালো দিক হলো ওই দেশের জনসংখ্যা পুনর্বন্টন সম্পদ অনুযায়ী জনসংখ্যা বন্টন জমির মান বৃদ্ধি। সাংস্কৃতিক পরিবর্তন, এক স্থান থেকে অন্য স্থানে অভিগমনের ফলে মানুষের সাংস্কৃতিকও কিছু পরিবর্তন ঘটে, যেমন ভাষা, পোশাক, খাবার ইত্যাদি। আচ্ছা, পরিবেশগত প্রভাব, পরিবেশগত কি, পরিবেশের উপর অভিগমনের বিশেষ প্রভাব রয়েছে। শহর অঞ্চলে অধিক অভিগমনের ফলে শহরের সামাজিক বা প্রাকৃতিক বিশেষ ক্ষতিগ্রস্ত এবং শহরে অধিক জনসংখ্যার ফলে অপরিকল্পিত বাসস্থান বা ব্যবস্থাপনা তৈরি হয় এবং বসতির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। আচ্ছা, এটা পরিবেশগত প্রভাবের কারণ। তারপর হচ্ছে যে ঘ নম্বরে বাংলাদেশের যে জনমিতিক ট্রানজিশন মডেল এবং জনসংখ্যার বন্টন। এর ভিতরে জনসংখ্যার ট্রানজিশন মডেল, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশি বিশ্বের অষ্টম অবস্থান রয়েছে এবং জনমিতিক ট্রানজিশন মডেলের আলোকে বিবেচনা করা হলে বাংলাদেশের জনসংখ্যা উত্তরণের কোনো পর্যায়ে রয়েছে তা স্পষ্ট বোঝা যায়। এর ভিতরে সারণীতে 1991 সাল থেকে 1955 সাল পর্যন্ত বাংলাদেশের অবস্থান ছিল প্রথম পর্যায়ে। আচ্ছা, তারপর জনসংখ্যা মৃত্যু হার উচ্চ ছিল বলে জনসংখ্যা বৃদ্ধির হার কম ছিল এবং 1951 সালের পর থেকে 1991 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার বেশি থাকার মোট জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং 2011 সালে 1.57 দাঁড়ায়। এ সময় জনসংখ্যা মৃত্যু হার ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। আচ্ছা, এই বিষয় ছিল এটা। তারপর হচ্ছে যে আমাদের ঘনত্ব ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যা বন্টন, মানে কোন অঞ্চলে কতজন মানুষ আছে। যেমন ঢাকা অঞ্চলে প্রায় আয়তন হচ্ছে যে 31,177 এবং জনসংখ্যা প্রায় 4 কোটির মতো এবং ঘনত্ব প্রায় প্রতি বর্গ কিলোমিটার 1,521 জন মানুষ বাস করে। আচ্ছা, এটি সুন্দরভাবে আঁকতে হবে। আচ্ছা, খুলনা অঞ্চল, রংপুর অঞ্চলে কতজন লোক সংখ্যা, এইসব বিষয়গুলো একটু দেখতে হবে। তবে দেশের সব অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব আবার একরূপ নয়, দেশে প্রকৃতির জলবায়ু ভূমি থেকে বেশি এগুলো ভিন্ন ভিন্ন পার্থক্য হয়ে থাকে। আচ্ছা, এই ছিল আমাদের জিওগ্রাফি অ্যাসাইনমেন্ট 3য় সপ্তাহের। আশা করি ভালো লাগছে এবং সুন্দরভাবে এটা লিখে রাখবে, তাহলে ভালো মার্কস পাওয়া যাবে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।